যারা জুলুমের শিকার হয়েছিল বিগত সময় তাদের পাশে বিএনপি দাঁড়িয়েছিল। যারা জুলুমের শিকার হয়েছিল, যাদের কারাদণ্ড হয়েছিল, ফাঁসির রায় হয়েছিল, বিএনপির বিজ্ঞ আইনজীবীরা তাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে সেই দলটি আজকে জালিমে পরিণত হয়েছে। এটি হচ্ছে বাস্তবতা। আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে এবং এই নির্বাচন যে হবে এটি ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সেই আমেরিকাতে গিয়ে আবারও বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আমরা সেই নির্বাচন চাই কিনা বলেন? আমরা সেই নির্বাচন চাই। এই নির্বাচন গত 15 বছর আরো রাজনৈতিক দলগুলো চেয়েছিল আমাদের মতো। যারা চেয়েছিল তারাও আন্দোলনে ছিল, আমরা স্বীকার করছি। যারা জুলুমের শিকার হয়েছিল বিগত সময় তাদের পাশে বিএনপি দাঁড়িয়েছিল। যারা জুলুমের শিকার হয়েছিল, যাদের কারাদণ্ড হয়েছিল, ফাঁসির রায় হয়েছিল, বিএনপির বিজ্ঞ আইনজীবীরা তাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে সেই দলটি আজকে জালিমে পরিণত হয়েছে। এটি হচ্ছে বাস্তবতা। আপনাদের নিশ্চয়ই মনে আছে 5ই আগস্টের পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে আপনাদের এত উৎফুল্ল হওয়ার কোনো সুযোগ নেই, এত খুশি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ একটি অদৃশ্য শক্তি আমরা দেখতে পাচ্ছি। জনাব তারেক রহমান অদৃশ্য শক্তির উপস্থিতি টের পেয়েছিলেন। উনি বলেছিলেন যে আগামী নির্বাচনটি আমাদের জন্য কঠিন হবে। আমরা মনে করেছিলাম যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি এমন অদৃশ্য শক্তির কথা বলছেন। আমরা সেই দৃশ্যমান অদৃশ্যমান শক্তিকে 15 বছর আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে বিতাড়িত করেছি। আবার আরেকটা অদৃশ্য শক্তি কি হতে পারে? আমরা সময়ের পরিবর্তনে আজকে কিন্তু সেই অদৃশ্য শক্তি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সেই অদৃশ্য শক্তি কারা? সেই অদৃশ্য শক্তি হচ্ছে তারাই যারা এদেশে পিআর ব্যবস্থাপনার মাধ্যমে নির্বাচন চায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেও একটা জরিপ হয়েছিল। সেই জরিপ থেকে পরিষ্কার একটি ধারণা বাংলাদেশের মানুষ সম্পর্কে, বাংলাদেশের মানুষ কি চাচ্ছে সেটি কিন্তু পত্রিকার মাধ্যমে আমরা জেনেছি। সেখানে জেনেছি যে বাংলাদেশের 56% দেখে 56% মানুষ জানেই না পিআর পদ্ধতি কি। চিন্তা করেন, যে দেশে পিআর দিয়ে নির্বাচন করার দাবি উঠেছে সেই দেশের 56% মানুষ এখন পর্যন্ত জানেই না পিআর পদ্ধতি কি। আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার, উনি সংস্কার কমিশনের সম্মানিত চেয়ারম্যান এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। উনি বলেছেন যে পিআর পদ্ধতিটি হচ্ছে একটি ভয়ঙ্কর পদ্ধতি, যে পদ্ধতি দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। দেশের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলোই থাকবে। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে পিআর পদ্ধতি আছে, এখান থেকে সর্বোচ্চ 2 ঘন্টা লাগে যেতে। সেখানে গত 17 বছরের মধ্যে শুধু হানাহানিতেই 14 বার সরকার পরিবর্তন হয়েছে। এটি হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি কারা চাচ্ছে? পিআর পদ্ধতি যাদের এই মুহূর্তে ডিসি এবং বিসি তারাই পিআর পদ্ধতি চাচ্ছে। কেন চাচ্ছে বলতে পারবেন? পিআর পদ্ধতির মাধ্যমে যদি দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যায়, যদি প্রফেসর ইউনূসের সরকারকে কোনোভাবে যদি ঠেলে ধাক্কা দিয়ে আরো 2টা বছর পিছিয়ে দেওয়া যায়, তাহলে আমরা আমাদের সেই ডিসি বিসির নিয়োগকে আমরা দীর্ঘায়িত করতে পারবো। আমরা বিভিন্ন ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানে বুট কারচুপির নতুন উদ্ভাবনের মাধ্যমে আমরা সেগুলো আমাদের আয়ত্তে নিয়ে আসবো। 2টা বছর যদি আমরা সময় পাই তাহলে কি হতে পারে বাংলাদেশে? কি হতে পারে বলেন? এই 2 বছরের মধ্যে গত 15 বছর যাদেরকে আমরা লাশের বিনিময়ে, রক্তের বিনিময়ে এ দেশ থেকে বিতাড়িত করেছি, তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা তারা করার ব্যবস্থা নিয়েছে। আপনাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা নয়। যারা 71 সালের সেই স্বাধীনতা যুদ্ধের দাবিদার, যাদেরকে সেই স্বাধীনতা বিরোধী বলা হয়,
সেই দুই পক্ষ কিন্তু একটা সমঝোতার মধ্য দিয়ে আজকে পিআর পদ্ধতি যাচ্ছে। পিআর পদ্ধতির মাধ্যমে সরকার 2 বছর পিছাবে। পিআর পদ্ধতির মাধ্যমে যারা বিতাড়িত হয়েছে তারা দেশে আবার পুনর্বাসিত হবে। আমরা কি সেরকম বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছি? আমরা কি সেই বাংলাদেশের জন্য ইলিয়াস আলী গুম হয়েছেন? আমরা কি সেই বাংলাদেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা জুলাই আন্দোলনে নিহত হয়েছে? নিশ্চয়ই না। সুতরাং আমাদের মনে রাখতে হবে, যত ষড়যন্ত্রই হোক, যত অপপ্রচারই হোক, যত প্রকৌশলী হোক, বাংলাদেশের মানুষ সেই পিআর ব্যবস্থাকে মেনে নেবে না। সুতরাং আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদেরকেও কিন্তু শপথ নিতে হবে। আমাদেরকেও শপথ নিতে হবে যাতে আমরা প্রত্যেকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করি।